সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে ভারতে বিজ্ঞান শিক্ষা বিস্তারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করে নেব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের স্থাপনা কে করেছিলেন? মহেন্দ্রলাল সরকার। কত খ্রিস্টাব্দে? 1876 সালের 29শে জুলাই। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আলোচনার পূর্বে আমরা জেনে নেব যে কেন এই 19 শতকে এই প্রতিষ্ঠানটির স্থাপনা ঘটেছিল। প্রথমত 19 শতকের সময়কাল কিসের ছিল? না নবজাগরণের সময়কাল। যে সময়কালে কেবলমাত্র সমাজ বা রাজনৈতিক অর্থনৈতিক নয়, শিক্ষাক্ষেত্রেও নানান পরিবর্তন ঘটেছিল। মানুষকে পাশ্চাত্য এবং প্রাচ্য উভয় শিক্ষাতেই শিক্ষিত করার চেষ্টা এই সময়কালে বৃদ্ধি পেয়েছিল। এবং এই সময়কালের আরেকটি এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা শিক্ষার যে অগ্রগতি ঘটেছিল তার অন্যতম কিছু কারণ ছিল। প্রথম কি না মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের উত্থান, অর্থাৎ সমাজে এক শ্রেণীর মানুষ এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার আগ্রহ অনেকটা বৃদ্ধি পেয়েছিল বা ইউরোপীয় যে শিক্ষা ব্যবস্থা সেই প্রতি তারা আকৃষ্ট হয়েছিল। দ্বিতীয় কি না ছাপাখানার বিস্তার। এই সময়কালে অর্থাৎ 19 শতকে ছাপাখানার আবিষ্কারের পরবর্তীকালে সমাজে ছাপাখানার অনেকটাই বিস্তার ঘটেছিল, যার ফলে কিন্তু মানুষ যে তাদের যে সমস্ত ঘটনা বা তাদের যে সমস্ত কথা উক্তি সেই সমস্ত কিছুকেই তারা লিখিত আকারে পেয়ে গিয়েছিল। ফলে এই মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় যারা পড়াশোনার প্রতি আগ্রহ হয়েছিল বা পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়েছিল তাদের কিন্তু সমস্ত কিছু তারা জানতে পারছিল বা সমস্ত কিছু জানার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছিল। 3 নম্বর কি না যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এই সময় ট্রেন বা টেলিগ্রাফ ব্যবস্থা এই সমস্ত কিছুর কিন্তু আবিষ্কার হয়ে গিয়েছিল, অর্থাৎ ট্রেনের চলাচলও এই সময় শুরু হয়ে গিয়েছিল। যে কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে কোন ঘটনা কোন স্থানে ঘটছে তার একটা খবরাখবর মানুষদের মধ্যে সম্প্রসারিত হচ্ছে বা মানুষ জানতে পারছে। যে কারণে কিন্তু শিক্ষার ক্ষেত্রেও যেমন এটা আলোড়ন সৃষ্টি করেছিল, সাথে সাথে মানুষকে জাগ্রত করা হয়েছিল। তো শিক্ষার ক্ষেত্রে এই সময় কিন্তু কারিগরি এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি ঘটেছিল। কিসের ক্ষেত্রে? কারিগরি এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। কারিগরি শিক্ষা যেটা আমাদের বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হয়ে থাকে, সেক্ষেত্রে কারিগরি শিক্ষা, বিভিন্ন মেশিন যন্ত্রপাতির আবিষ্কার ঘটেছিল। এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কি না বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কয়েকজন উল্লেখযোগ্য যে বিজ্ঞানীর নাম রয়েছে, জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, এই সমস্ত মানুষের অবদান এই সময় ফুটে উঠেছিল। এই বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা বিজ্ঞান শিক্ষা বিস্তারের একটি প্রতিষ্ঠান হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, অর্থাৎ এখানে বিজ্ঞান চর্চার অগ্রগতি ঘটেছিল। এটি কোথায় স্থাপিত? না কলকাতার বউবাজার স্ট্রিটে এর প্রথম স্থাপনা করা হয়েছিল। কে করেছিল? মহেন্দ্রলাল সরকার এবং ফাদার ইউচেন লাফোরের সহায়তাতে এটি স্থাপিত হয়েছিল। ফাদার ইউচেন লাফোর কে ছিলেন? না মহেন্দ্রলাল সরকারের অধ্যাপক। তিনার পরামর্শে বা তিনার আদেশেই মহেন্দ্রলাল সরকার এই প্রতিষ্ঠানটি স্থাপনা করেছিলেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করে নেব যে মহেন্দ্রলাল সরকারের অবদান কি ছিল। মহেন্দ্রলাল সরকার প্রথম পর্যায়ে 1863 খ্রিস্টাব্দে তিনি সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় এমডি ছিলেন। এমডি পদে তিনি নিযুক্ত হয়েছিলেন। প্রধানত তিনি এলোপ্যাথিক যে চিকিৎসা হয় সেই এলোপ্যাথিক চিকিৎসার চিকিৎসক ছিলেন, কিন্তু তিনি হেমোপ্যাথি মেডিসিন বা হেমোপ্যাথি চিকিৎসার প্রতি তার আকর্ষণ ছিল অনেকটাই বেশি। 1869 সালে ক্যালকাটা জার্নাল অফ মেডিকেল যে মাসিক পত্রিকা, সেখানে তিনি এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাহলে কোন পত্রিকাতে? না ক্যালকাটা জার্নাল অফ মেডিকেল পত্রিকাতে তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর আনুষ্ঠানিকভাবে তিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে 1870 সালের 3রা জানুয়ারি এই প্রতিষ্ঠানটি স্থাপনের কথা ঘোষণা করেছিলেন আনুষ্ঠানিকভাবে। তাহলে এখানে দুটো জায়গা আমাদের মনে রাখা প্রয়োজন যে ক্যালকাটা জার্নাল অফ মেডিকেল পত্রিকাতে কিন্তু তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠন করার জন্য, কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে তিনি এই প্রতিষ্ঠানটি গঠন করছেন। আচ্ছা, এখানে সাহায্যকারী কারা ছিলেন? না সাহায্যকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 19 শতকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। দ্বিতীয় ছিলেন সতীশচন্দ্র ঠাকুর, অমল কৃষ্ণ দেব। এ ধরনের বহু মানুষ তিনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সাথে সাথে একজন পাশ্চাত্য শিক্ষিত ব্যক্তি ফাদার ইউজেন লাফোরও তাকে অনেকটা সহায়তা করেছিলেন, যিনি তার অধ্যাপক ছিলেন। এর মূল উদ্দেশ্য কি? না প্রথম উদ্দেশ্য হলো মানুষকে কুসংস্কার থেকে আলোর দিশাতে নিয়ে আসা।
বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে মানুষকে যুক্তির মধ্য দিয়ে সমস্ত কিছু বোঝানো যে কোনটি সঠিক এবং কোনটি ভুল, সেটি ছিল এর মূল প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় কি না, বিজ্ঞান শিক্ষায় স্বদেশিকতার আবির্ভাব ঘটানো বা স্বদেশিকতার যে ভাব সেটিকে নিয়ে আসা, অর্থাৎ তার বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তিনি পাশ্চাত্য ভাবকে নিয়ে আসেনি, তিনি দেশীয় ভাবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। 3 নম্বর কি না, মৌলিক গবেষণা করানো, অর্থাৎ মৌলিক উপাদানের গবেষণা করানো, অর্থাৎ কেবলমাত্র রসায়ন এবং যে ফিজিক্স রয়েছে সেই বিদ্যার মৌলিক উপাদানগুলির বিভিন্ন শাখার এখানে গবেষণা করা হতো। এটাই ছিল এর মূল 3টে উদ্দেশ্য। কি কি না, কুসংস্কার দূর করা, দ্বিতীয় বিজ্ঞান শিক্ষায় স্বদেশিকতা নিয়ে আসা, তৃতীয় কি না, বিজ্ঞানের যে মৌলিক উপাদানগুলি রয়েছে, বিভিন্ন শাখার মৌলিক উপাদানগুলি যে রয়েছে, কেবলমাত্র রসায়ন বা পদার্থবিদ্যা নয়, জীববিদ্যার সমস্ত ক্ষেত্রের বিভিন্ন শাখার আলোচনা করা এবং তার রিসার্চ করা বা গবেষণা করা। কর্মকর্তা কারা কারা ছিলেন না, প্রথম ডিরেক্টর ছিলেন রিচার্ড টেম্পিল, যিনি ছিলেন একজন পাশ্চাত্য একজন বিজ্ঞানী। রিচার্ড টেম্পিলের প্রথম ডিরেক্টর ছিলেন, প্রথম ভারতীয় অধিকর্তা কে ছিলেন, প্যারীমোহন মুখোপাধ্যায়। এটি আমাদের মনে রাখা প্রয়োজন যে প্রথম ভারতীয় অধিকর্তা, প্রথম ডিরেক্টর একজন ব্রিটিশ ছিলেন, কিন্তু প্রথম ভারতীয় অধিকর্তা কে ছিলেন, প্যারীমোহন মুখোপাধ্যায়। পরে কে কে ছিলেন, নীলরতন সরকার, জ্ঞানচন্দ্র ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিজ্ঞানী এখানকার পরবর্তীকালের কর্মকর্তা ছিলেন। জনপ্রিয়তা এবং বিস্তৃত কতটা লাভ করেছিল না, এর নিজস্ব পত্রিকা ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স দেশ বিদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণার যে পত্রিকা সেটি এখানে প্রকাশ হতো। তাহলে তার নিজস্ব পত্রিকা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর নিজস্ব যে পত্রিকা ছিল তার নাম কি ছিল না, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এখানকার কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী কে কে ছিলেন এই প্রতিষ্ঠানের, আশুতোষ মুখোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা এবং চন্দ্রশেখর ভেঙ্কট রমন। জগদীশ চন্দ্র বসুর একটি যে আবিষ্কার গাছের প্রাণ আছে সেটি আমাদের সকলেরই জানা এবং তিনি এই প্রতিষ্ঠানেরই একজন বিজ্ঞানী ছিলেন। দ্বিতীয় কিনা, চন্দ্রশেখর ভেঙ্কট রমনের আবিষ্কার রমন এফেক্ট, যার জন্য তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত করেছিলেন। এক্স রে রশ্মি এবং রমন এফেক্ট চন্দ্রশেখর ভেঙ্কট রমনের দুটি অবিস্মরণীয় আবিষ্কার। শেষ পর্যায়ে দেখো, বিজ্ঞান শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কিন্তু অতুলনীয় এবং এই প্রতিষ্ঠানটির একজন যিনি প্রধান ব্যক্তি মহেন্দ্রলাল সরকার, তার গুরুত্ব আমরা এখানে আলোচনা করে নিলাম এবং তিনি কতটা সাহায্য করেছিলেন সেটাও আমরা আলোচনা করে নিলাম। যে কারণে কিন্তু মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়ে থাকে। এখান থেকে আমরা এসিকিউ বা এমসিকিউ প্রশ্ন হিসেবে দেখতে পারি যে জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়ে থাকে, মহেন্দ্রলাল সরকারকে। এবং এই প্রতিষ্ঠানটিকে প্রথমে স্থাপন করা হয়েছিল বউবাজারে, পরে এটিকে যাদবপুরে স্থানান্তরিত করা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার সুবিধা এবং অন্য সমস্ত কিছু সুবিধার কারণে এটিকে বউবাজার থেকে যাদবপুরে স্থানান্তরিত করা হয়েছিল। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা জেনে নিলাম যে 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিস্তারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি রয়েছে এবং কেন 19 শতকে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, এর মূল উদ্দেশ্য কি ছিল এবং এই প্রতিষ্ঠানটি গঠনের ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের অবদান কি রয়েছে সেটিও আমরা আলোচনা করে নিলাম। এখানে একটি প্রশ্ন লেখা রয়েছে যে শিক্ষা বিস্তারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি, এবং এই প্রশ্নটিকে আমরা অপর ভাবেও পেতে পারি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের অবদান কি রয়েছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের অবদান, প্রশ্নটিকেও আমরা এমন ভাবেও পেতে পারি। তাহলে আজকের এই আলোচনাটিতে আমরা দুটি প্রশ্নই বা একটি প্রশ্ন কিভাবে ঘুরিয়ে অপরভাবে আসতে পারে সেটিও আমরা আলোচনা করে নিলাম এবং এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি। যেমন প্রথম ডিরেক্টর কে ছিলেন, প্রথম ভারতীয় অধিকর্তা কে ছিলেন, স্থাপন কে করেছিলেন প্রতিষ্ঠানটি, এ ধরনের প্রচুর এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আমরা এখানে পেয়ে যেতে পারি। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।